আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ম্যাট্রিক্স একাডেমি। তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাও। আজকে আমি তোমাদেরকে টেন্স পড়াবো। টেন্স নিয়ে যার যা সমস্যা ছিল এই ক্লাসটি করলে টেন্স নিয়ে আর তোমাদের কোনো সমস্যা হবে না। টেন্স করার আগে একটা কথা বলি যে টেন্স হচ্ছে এমন একটা বিষয় যেটা যদি তুমি না জানো তাহলে ইংরেজি যে কোনো গ্রামার করতে তুমি সমস্যায় পড়বা। অর্থাৎ রাইট ফ্রম ভার্ব বলো, চেঞ্জিং সেন্টেন্স বলো, যেখানে যাও তুমি টেন্স কিন্তু তোমার লাগবে। টেন্স ছাড়া যে কোনো গ্রামার তুমি পারবা না। কাজে টেন্সটা তোমাকে ভালোভাবে পারতে হবে। আর আমার এই ক্লাসটি যদি ভালোভাবে করো তাহলে কিন্তু টেন্সে তোমার আর কোনো সমস্যা থাকবে না। তো ক্লাসটি শুরু করলাম। দেখো, প্রথমে কিছু বিষয় আছে যেগুলো মোটামুটি তোমরা সকলেই জানো। যেমন এখানে বলা আছে টেন্স হচ্ছে, টেন্সকে বাংলায় কাল বলা হয়, আর ক্রিয়া সম্পূর্ণ হওয়ার সময়কেই টেন্স বলা হয়। টেন্স সাধারণত কত প্রকার? 3 প্রকার। যেমন কি টেন্স হচ্ছে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। অর্থাৎ প্রেজেন্ট টেন্স বর্তমান কাল, পাস্ট টেন্স হচ্ছে কি অতীতকাল, আর ফিউচার মানে ভবিষ্যৎকাল। আমরা কিন্তু এই তিনটা নিয়ে কথাবার্তা বলি। যে আমরা এমনিতেও যখন কথাবার্তা বলি হয় বর্তমান নিয়ে বলি, নাহলে অতীত নিয়ে বলি, নাহলে কিন্তু ভবিষ্যৎ নিয়ে বলি। তাহলে বর্তমান কালকে বলা হয় প্রেজেন্ট টেন্স, আর অতীত কালকে বলা হয় পাস্ট টেন্স, আর ফিউচার টেন্স বলা হয় ভবিষ্যৎ কালকে। আর প্রত্যেকটা টেন্স কিন্তু আবার 4 ভাগে বিভক্ত। 4 ভাগ কি? একটা হয় ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস, আর ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট আর পারফেক্ট কন্টিনিউয়াস। অর্থাৎ এই 4টা ভাগে প্রত্যেকটা টেন্স বিভক্ত। যেমন প্রেজেন্ট হলে প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট হলে পাস্ট ইনডিফিনিট, ফিউচার হলে ফিউচার ইনডিফিনিট। ওইরকম হচ্ছে প্রেজেন্ট হলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট হলে পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার হলে ফিউচার কন্টিনিউয়াস। এভাবেই কিন্তু টেন্সগুলো বিভক্ত। এগুলা তোমরা একটু দেখে নিও, এগুলা আশা করি তোমরা সকলেই জানো। আর এখানে একটা স্ট্রাকচার দেওয়া আছে, স্ট্রাকচারটা একটু দেখে নাও, এটা এখন তোমাদেরকে কাজে দিবে পরবর্তীতে। যেমন আমরা এখানে দেওয়া আছে না বোধক, অর্থাৎ যে কোনো সেন্টেন্সকে যখন তুমি না বোধক করবা তখন কিভাবে করবা এই গঠনটা দেওয়া আছে। প্রথমে সাবজেক্ট বসাবা, এরপরে সাহায্যকারী ভার্ব বসাবা, এরপরে নট বসাবা, এরপরে যেটা ভার্ব আছে এই ভার্বটা বসায় বাকি অংশ বসায় দিবা। মনে রাখবে এটা কিন্তু টেন্স অনুযায়ী, যে টেন্সের সেন্টেন্সটা থাকবে ওই টেন্স অনুযায়ী এই গঠনটা তুমি বসাবা। তারপর হচ্ছে প্রশ্নবোধক। প্রশ্নবোধক করলে কি করবা? সাহায্যকারী ভার্বটাকে শুধু সামনে নিয়ে আসবা, সাবজেক্ট বসাবা, ভার্ব বসাবা, অবশিষ্ট অংশ যেটা আছে ওটা বসায় প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিবা। এরপর হচ্ছে নাবোধক প্রশ্নবোধক একসঙ্গে থাকলে কি করবা দেখো। যে নাবোধক প্রশ্নবোধক বলতে কি, যে ইন্টারোগেটিভ নেগেটিভ। প্রথমে সাহায্যকারী ভাব বসাবা, এরপরে নট বসাবা, এরপরে সাবজেক্ট, এরপরে ভার্ব বসায় অবশিষ্ট অংশ বসাবা। তাহলে এখন আমরা পরবর্তী পৃষ্ঠায় যাই। দেখো, এরপরে কি আছে? প্রথমে সর্বপ্রথম যেটা টেন্স, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সকে আবার কিন্তু এই যে সিম্পল প্রেজেন্ট টেন্সও বলা হয়। তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কি? সংজ্ঞা প্রথমে দেওয়া আছে যে বর্তমান কালে কোনো কাজ করা হয় এরূপ বোঝালে তাকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বলা হয়। অর্থাৎ বর্তমান কালে কোনো কাজ করা হয় এরূপ বোঝালে তাকে আমরা বলবো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তুমি এই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সটাকে বাংলা বাক্যে কিভাবে চিনবা? চেনার উপায় কি? যে বাংলা বাক্যের ক্রিয়ার শেষে ই অ এ থাকে। ক্রিয়া বলতে কিন্তু যেটা ভার্ব, ভার্ব অর্থ কি? কাজ করা বোঝায়। যে জিনিসটা দ্বারা আমার কাজ বোঝায় সেটা হচ্ছে আমার ভার্ব অথবা ক্রিয়া। এই ক্রিয়ার শেষে আমি ই অ এ ইত্যাদি পাবো। যেমন এখানে একটা বাক্য দেখো, বাংলা বাক্য, সে বই পড়ে, এ আসতেছে না, এই যে এ, এগুলো আমি কিন্তু পাবো। যে এটা হচ্ছে আমার পড়া হচ্ছে ভার্ব, এই ভার্বের শেষে আমি কি পাচ্ছি? এ পাচ্ছি। এখন এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটাকে তুমি লিখবা কিভাবে? অর্থাৎ এই সেন্টেন্স এই টেন্সের সেন্টেন্সটা কিভাবে লিখবা? গঠন কি? প্রথমে সাবজেক্ট বসবে, এরপরে ভার্ব বসবে, এরপরে অবজেক্ট বসবে। অর্থাৎ প্রথমে সাবজেক্ট বসাবা, তারপর ভার্ব, তারপর অবজেক্ট বসাবা। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাহায্যকারী হিসেবে কি আসবে? তোমার ডু, ডাস ব্যবহার হয় কিন্তু। সাহায্যকারী ভাব তাহলে কি আসবে? ডু এবং ডাস। সাহায্যকারী ভাবটা আবার উল্টাপাল্টা করবা না। যেমন উদাহরণ কি দেওয়া আছে দেখো, সে বই পড়ে। এটার আগে এই লাইনটা একটু দেখো কি বলা আছে। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তবে ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত হয়। সাবজেক্টটা যদি তোমার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন তুমি ভার্বের সঙ্গে এস অথবা ইএস যুক্ত করবা। এখন তুমি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কিভাবে চিনবা? হি, শি, যে কোনো মনে করো সিঙ্গুলার নাম, এবং ইট, এই কয়েকটা হচ্ছে তোমার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। উদাহরণে দিলে যাই, বলা আছে সে বই পড়ে, অর্থাৎ হি রিডস এ বুক। এটার ইংরেজি হবে দেখো, প্রথমে এখানে দেখো সে হচ্ছে কর্তা অর্থাৎ সাবজেক্ট, তারপর হচ্ছে পড়া হচ্ছে এটা ভার্ব, আর এই যে বই এটা হচ্ছে কি তোমার অবজেক্ট অর্থাৎ কি পড়ে। এখন তাহলে এটা ইংরেজি করলে কি হবে? প্রথমে সাবজেক্ট বসাবা, সাবজেক্ট কি? সে, সে ইংরেজি কি? হি। এরপরে তোমাকে কি বসিয়ে দেবে? ভার্ব, ভার্ব কি? পড়া ইংরেজি হচ্ছে কি? রিড, রিড বসাইছি। এখন দেখো রিডের সঙ্গে এস যুক্ত হয়েছে, কারণ কি? হি হচ্ছে আমার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেজন্য রিডের সঙ্গে এস যুক্ত হয়েছে। তারপর কি পড়ে? অর্থাৎ অবজেক্টটা এ বুক, অর্থাৎ একটি বই পড়ে। বুঝতে পারছো? সহজ একদম। এরপর হচ্ছে হি
অর্থাৎ দেখো এরপর আমি কি করছি এখানে, যে এখানে নেগেটিভ ইন্টারোগেটিভ ইন্টারোগেটিভ নেগেটিভ, অর্থাৎ এই যে এই বাক্যটা বললা এটা ছিল তোমার হ্যাবোধকে। এখন এই হ্যাবোধক বাক্যটাকে কিভাবে নাবোধক করবা এবং প্রশ্নবোধক করবা এবং প্রশ্নবোধক নাবোধক একসঙ্গে করবা সেটা আমি এখানে দেখাইছি। অর্থাৎ নেগেটিভ করলে কি হবে দেখো, ওই যে তোমাদের কিন্তু একটু আগে আমি দেখাই দিলাম স্ট্রাকচারগুলা, এখন তুমি বুঝা পাবে যে কেন দিলাম। যে দেখো প্রথমে কি বসাবো, সাবজেক্ট বসাবো, এরপরে সাহায্যকারী ভাব মানে তার সাথে নট দিব, এরপরে ভার্বটাকে দিব, এরপরে বাকি অংশ অর্থাৎ যেটা অবজেক্ট আছে বা এটা আমরা দিয়ে দিব। এখন তোমার মনে হতে পারে যে এখানে আমি ডাস কেন দিলাম, ডাস দিলাম কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের জন্য। যখন সাবজেক্ট আমার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে তখন আমি ডাস ব্যবহার করব, বাকি সব ক্ষেত্রে ডু ব্যবহার করব। তাহলে এখানে আসলো কি হি ডাজ নট রিড এ বুক, নেগেটিভের স্ট্রাকচার অনুযায়ী আমি করে দিলাম। প্রশ্নবোধক করলে কি হবে, এই যে ডাস যেটা আমার সাহায্যকারী হবে সেটা সামনে চলে আসবে, ডাস তারপর সাবজেক্ট হি তারপর ভার্ব রিড এ বুক। এখন তুমি একটা জিনিস বলতে পারো যে একটু আগে এখানে রিডস দিলাম, এখন আবার এখানে রিড দিচ্ছি কেন, কারণ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের জন্য আমরা ডাস একবার নিয়ে নিছি, সেজন্য এখানে নতুন করে এস যুক্ত করতে হবে না। তাহলে প্রশ্নবোধক নাবোধকে কি করতে হবে, ডাজ নট হি রিড এ বুক, অর্থাৎ সে কি বই পড়ে না। তাহলে ডাজ আনবো সামনে, এর সঙ্গে নটটা কিন্তু সংক্ষেপে দিব আমরা, তারপরে হি রিড এ বুক। ঠিক আছে, তাহলে এখানে আরেকটা তোমাদের উদাহরণ দেওয়া আছে, এই উদাহরণটা তোমরা একটু নিজেরাই পড়ে নিবা, আর এই পিডিএফটা আমি তোমাদেরকে দিয়ে দিব কমেন্টে এবং ডেসক্রিপশনেও পিডিএফটা পাই যাবা। এবার হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। বর্তমান কালে কোনো কাজ হচ্ছে বা ঘটছে এরূপ বোঝালে তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলা হয়। অর্থাৎ বর্তমান কালে একটা কাজ চলতেছে, যেমন আমি তোমাদের এখন ক্লাস নিচ্ছি না, এই কাজটা আমার চলমান আছে না, তাহলে এই কাজটা যে চলতেছে এরকম বোঝালে তখন আমি কি বলবো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স চেনার উপায় কি, খুব সহজ, বাংলা বাক্যের ক্রিয়া শেষে তুমি কি পাবা, তেছি, তেছ, তেছে, তেছেন, এগুলা খুঁজে পাবা। কারণ তেছি, তেছ, তেছে, তেছেন এগুলা তুমি বাংলা বাক্যের ক্রিয়া শেষে খুঁজে পাবা। এখন দেখো গঠন কি, গঠন হচ্ছে এখানে প্রথমে সাবজেক্ট বসবে, এরপরে সাহায্যকারী ভাব আনতে হবে আমাকে এম অথবা ইস অথবা আর, এরপরে ভার্ব বসাইতে হবে এবং ভার্বের সঙ্গে আইএনজি, তারপরে অবজেক্ট বসাইতে হবে। এখন দেখো এম কখন বসাবো, ইস কখন বসাবো, আর কখন বসাবো, এই যে নিচে দেওয়া আছে যে সাবজেক্ট ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার হলে সাহায্যকারী ভাব এম বসে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ইজ বসে, আর অন্যান্য সকল ক্ষেত্রে আর বসে। তাহলে তুমি যখন এই যে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার বলতে কি আই, আই এর ক্ষেত্রে সবসময় এম বসে, বাকি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে ইজ, আর অন্যান্য যত ক্ষেত্র আছে সব ক্ষেত্রে আর বসে। তাহলে দেখো উদাহরণে যে তারা ভাত খাচ্ছে, এই ছয় ছয় একার থাকলেও বা ছয় ছয় ঋষিকার থাকলেও তুমি সেটাকেও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলতে পারবা। তাহলে তারা ভাত খাচ্ছে, তাহলে তারা হচ্ছে আমার এখানে সাবজেক্ট, তাহলে তারার ইংরেজি কি দে, দে প্রথমে আসবে সাবজেক্ট, এরপরে এম অথবা ইজ অথবা আর বসিয়ে দেবে। এখন দে কি প্লুরাল নাম্বার, থার্ড পারসন প্লুরাল নাম্বার, তাহলে দের সঙ্গে কি বসাবো আমি, আর বসাবো আর। তারপর ভার্ব কি খাওয়া, খাওয়া ইংরেজি কি ইট, ইটের সঙ্গে আবার কি বসাইতে হবে আইএনজি, ভার্বের সঙ্গে আইএনজি বসাইছি, দে আর ইটিং, তারপর কি খাচ্ছে অর্থাৎ অবজেক্টটাকে বসাবো, ভাত খাচ্ছে তাহলে রাইস, তাহলে দে আর ইটিং রাইস, এটা আমি হ্যাবোধক বাক্যটা করলাম। এরপরে আমাকে নাবোধক করতে হবে, নাবোধক অর্থাৎ নেগেটিভ, নেগেটিভটা কিভাবে করব, ওই একই নিয়ম, প্রথমে আমি পুরো সেন্টেন্সটা বসাবো, শুধু এই যে আর আমার সাহায্যকারী হবে না, এটার পরে একটা নোট দিব, দে আর নট ইটিং রাইস। আর প্রশ্নবোধক করলে কি হবে, আটটা যেটা আছে আটটাকে আমি সামনে নিয়ে আসবো, তাহলে আর দে ইটিং রাইস, এখানে কিন্তু নট হবে না কারণ এটা শুধু প্রশ্নবোধক। এখন প্রশ্নবোধক নাবোধক বলতে কি, যেমন আমি যদি বলি তারা কি ভাত খাচ্ছে না, তাহলে না আসতেছে বা প্রশ্ন আসতেছে, তখন তুমি কি করবা, আর নট দে ইটিং রাইস, অর্থাৎ আটটাকে সামনে দিবা, এর সঙ্গে নট দিবা, আর নট তারপর দে ইটিং রাইস। তুমি চাইলে এটাও করতে পারো যে আর দে তারপর নোট দিবা ইটিং রাইস, কোনো সমস্যা নেই। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বুঝলা, এখানে কিন্তু খুবই সহজভাবে টেন্সগুলো আমি দিছি, দেখো তুমি বেশি কিন্তু কিছু পড়া নাই, প্রত্যেকটা টেন্সে অল্প অল্প করে পড়া আছে এবং প্রত্যেকটা পড়া আমি একই প্যাটার্নে নিয়ে গেছি যাতে তোমাদের বুঝতে একটু মানে সহজ হয়। তাহলে এই যে আরেকটা উদাহরণ দেওয়া আছে, এই উদাহরণটা তোমরা করে নিবা। এরপরে তাহলে কোন টেন্স বলো তো, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্স কি, বর্তমান কালে কোনো কাজ শেষ করা হয়েছে কিন্তু তার ফলাফল এখনো বিদ্যমান, এরূপ বুঝালে তাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলা হয়। অর্থাৎ ধরো আমি এখন একটা পরীক্ষা দিলাম, একটু পর আমার রেজাল্ট দিবে কিন্তু এখনো দেয় নাই, এই যে এরকম একটা কাজ আমার শেষ হয়ে গেছে কিন্তু তার এখনো ফলাফলটা অর্থাৎ এই কাজের পর কি হবে না কি হইতে পারে এগুলা কিচ্ছু বলা নাই, তখন তাকে আমি কি বলবো, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। চিনবা কিভাবে, বাংলা বাক্যের ক্রিয়া শেষে ইয়াছি, ইয়াছ, ইয়াছে, ইয়াছেন থাকে, অর্থাৎ তুমি যে কোনো একটা বাংলা বাক্য যখন দেখবা ওর ভাবটাকে, তখন দেখবা কি এর শেষে যদি ইয়াছি, ইয়াছ, ইয়াছে, ইয়াছেন থাকে তাহলে তুমি সেটাকে কি করবা, প্রেজেন্ট পারফেক্ট টেন্স করবা।
এখন প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠনটা কি? প্রথমে সাবজেক্ট বসবে, এরপরে হ্যাভ অথবা হ্যাজ, এটা সাহায্যকারী ভার্ব হিসেবে বসবে কি এখানে? হ্যাভ অথবা হ্যাজ। তারপর হচ্ছে ভার্বের ভি3 বসাই দেবে। ভি3 বলতে কি? যেটা পাস্ট পার্টিসিপল ফর্ম, যেমন আমরা বলি না ইট, তারপর হচ্ছে পাস্ট ফর্ম কি অ্যাট, আর পাস্ট পার্টিসিপল ফর্ম কি ইটেন, ওই ইটেনটা আমরা এখানে বসাবো, অর্থাৎ ভি3 ফর্মটা। তাহলে হচ্ছে এরপরে অবজেক্ট অর্থাৎ বাকি অংশটা বসাই দিব। তাহলে দেখো একটা বাক্য, যেমন তারা ফুটবল খেলিয়াছে, এই যে দেখছো শেষে কি আছে তোমার এখানে? আছে, আছে না? তাহলে এটা থেকে তুমি চিনবা কি এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখন তাহলে ইংরেজি করো, যে প্রথমে সাবজেক্ট বসবে দে, তারা ইংরেজি দে। এখন দেখো সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে তুমি ভার্ব সাহায্যকারী ভার্ব হিসেবে হ্যাজ নিয়ে আসবা, আর বাকি সব ক্ষেত্রে হ্যাভ নিয়ে আসবা। তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে কি হ্যাজ নিয়ে আসবা, বাকি সব ক্ষেত্রে হ্যাভ নিয়ে আসবা। তাহলে এখানে আমার দে আছে, এটা কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার? না, এটা প্লুরাল নাম্বার, তাহলে দে এর সঙ্গে হ্যাভ হবে। তাহলে দে হ্যাভ, তারপর হচ্ছে ভার্বের ভি3 বসাইতে হবে। খেলা ইংরেজি কি প্লে, প্লে বসবে। কারণ প্লের ভি3 ফর্ম কি অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম কি প্লেইড হবে, তাহলে দে হ্যাভ প্লেইড ফুটবল। তাহলে নাবোধক যদি করি, এটা হাবোধক ছিল, নাবোধক করলে সব নাবোধক একই নিয়ম, সব কিছু বসবে, যে সাবজেক্ট বসবে, সাহায্যকারী বসবে, এরপরে শুধু নট বসবে, তাহলে দে হ্যাভ নট প্লেইড ফুটবল। এরপর হচ্ছে প্রশ্নবোধক যদি করি আমরা, যে সাহায্যকারী বা হ্যাভ আছে, হ্যাভটাকে আমরা সামনে নিয়ে আসবো, হ্যাভ দে প্লেইড ফুটবল। আর প্রশ্নবোধক নাবোধক করলে কি হবে? হ্যাভের সঙ্গে সামনে আনবো হ্যাভটা, শুধু একটা নট যুক্ত করে দিব, হ্যাভ নট দে প্লেইড ফুটবল। ইজি কিন্তু একদম, টেন্স কিন্তু কোনো কঠিন জিনিস না। এবার আরেকটা উদাহরণ দেওয়া আছে, এই উদাহরণটা তোমরা একটু দেখে নিবা। এরপর হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। দেখো, কোনো কাজ পূর্বে আরম্ভ হয়ে এখনো চলছে, এরূপ বোঝালে তাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। অর্থাৎ ধরো তোমার বাড়ির পাশে একটা বিল্ডিং এর কাজ ধরে নাও 3 মাস আগে শুরু হয়েছে, কিন্তু কাজ কি এখনো শেষ হয়েছে? এখনো কাজটা ধরো চলতে আছে। তখন তুমি এই ঘটনাকে বলতে পারবা এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ একটা কাজ আমার অতীতে শুরু হবে কিন্তু সেই কাজটা এখনো চলমান থাকবে বর্তমানে, তখন সেটাকে আমি তাহলে বলবো কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। চিনার উপায় কি? বাংলা বাক্যে তুমি ধরে যাবত হইতে থেকে কি পাবা? ধরে যাবত হইতে থেকে এগুলা পাবাই। এবং দেখো এটা যেহেতু কন্টিনিউয়াস, তাহলে কন্টিনিউয়াস এর গঠনগুলো অবশ্যই থাকবে, মানে কন্টিনিউয়াস চেনার উপায়গুলো, এবং বাংলা বাক্যের ক্রিয়া শেষে তেছ, তেছি, তেছে, তেছেন থাকবে। অর্থাৎ তুমি তেছি, তেছ, তেছে, তেছেন পাবা, এবং এর সঙ্গে ধরে যাবত হইতে থেকে পাবা। এখন দেখো, যখন তুমি শুধু তেছি, তেছ, তেছে, তেছেন পাবা, তখন সেটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কিন্তু যখন এগুলোর সঙ্গে ধরে যাবত হইতে থেকে থাকবে, তখন হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এটা একটু মাথায় রাখবা। এবারে গঠন কি? প্রথমে সাবজেক্ট বসবে, সাহায্যকারী ভাব হিসেবে আসবে কি হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। এরপরে ভার্ব বসাইতে হবে আমাদেরকে, তারপরে ভার্বের সঙ্গে আবার আইএনজি যুক্ত করতে হবে। এরপরে যদি অবজেক্ট থাকে অবজেক্টটাকে বসাবো, এরপর হচ্ছে সিন্স অথবা ফর এটা বসাবো, এরপরে সময়ের কথা উল্লেখ থাকলে সেই সময়টা আমরা বসাবো। তাহলে এখন দেখো, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে সাহায্যকারী হিসেবে আমরা কি আনলাম? হ্যাভ বিন অথবা হ্যাজ বিন আনলাম। এখন বাংলা বাক্যে ধরে অথবা যাবত থাকলে সেটাকে যখন আমরা ইংরেজি করব, এই ধরে এবং যাবতের পরিবর্তে আমরা এই যে ফর বসাবো। আর যখন হইতে বা থেকে থাকবে তখন আমরা সিন্স বসাবো। তাহলে সিন্স কখন বসাবো, ফর কখন বসাবো, এটা বুঝে হয়েছে? ধরে যাবত থাকলে আমরা কি বসাবো? ফর বসাবো। হইতে বা থেকে থাকলে আমরা সিন্স বসাবো। এখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে সিন্স ব্যবহার করা হয় কোনো নির্দিষ্ট সময়, অর্থাৎ আমি যদি বলি তোমাদেরকে, যখন সময়টা তোমার নির্দিষ্ট করে বলে দেওয়া থাকবে যে 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা বা 5 মাস, 6 মাস, তখন তুমি ফর বসাবা। কিন্তু যখন সময়টা অনির্দিষ্ট থাকবে, অনির্দিষ্ট বলতে কি, যে আমি বললাম যে সকাল থেকে বিকাল থেকে দুপুর থেকে, এখন দুপুর কয়টা থেকে আমি কিন্তু সেটা বলি নাই, এইসব ক্ষেত্রে তুমি কি করবা? সিন্স নিয়ে আসবা, বাকি সব ক্ষেত্রে ফর নিয়ে আসবা। এরপরে দেখো উদাহরণ, যেমন উদাহরণে কি বলা আছে? সে 3 বছর ধরে এই স্কুলে পড়িতেছে। তাহলে সে কত বছর ধরে পড়তেছে? 3 বছর। তাহলে এখানে যে ধরে বলা আছে, ধরে থাকলে আমরা ফর, বা আমি এমনিতেও যদি লক্ষ্য করি যে 3 বছর সময়টা একদম উল্লেখ করে দেওয়া আছে, তাহলে কি আসতেছে? আমার ফর আসতেছে। তাহলে প্রথমে কি সাবজেক্ট বসাবো, সাবজেক্ট কি? সে, হি। তারপর কি সাহায্য করলে ভি এর সঙ্গে আসবে হ্যাজ বিন। তারপর ভার্বের কি? রিড মানে পড়া, এর সঙ্গে আইএনজি যুক্ত সি। এরপরে অবজেক্ট কি? কথা বলতেছে ইন দিস স্কুল, শেষ। এরপরে সিন্স অথবা ফর বসাইতে হবে। তাহলে এখানে যেহেতু ধরে আছে তাহলে ফর বসাবো। এরপরে সময়ের কথা কোনটা উল্লেখ আছে? যে 3 বছর, তাহলে ফর 3 ইয়ার্স। একদম সহজ। তাহলে এটা হাবোধক গেল। এরপর হচ্ছে নাবোধক কি? যে হি হ্যাজ নট বিন রিডিং ইন দিস স্কুল ফর 3 ইয়ার্স। শুধু এই যে হ্যাজ বিন আছে না, এখানে নটটা যুক্ত হয়েছে, হ্যাজ নট বিন, বাকি সব আগের মতোই থাকবে।
এখানে কিন্তু হ্যাজ বিন নট তোমরা দিবা না, হ্যাজ হবে তারপরে নট হবে তারপরে বিন হবে। আবার হচ্ছে যখন ইন্টারোগেটিভ অর্থাৎ প্রশ্নবোধক করব তখন হচ্ছে কি সাহায্যকারী ভাব যেটা হ্যাজ আছে ওটাকে শুধু আমরা সামনে নিয়ে আসবো, বিন কিন্তু পরে থাকবে, যে হ্যাজ হি বিন রিডিং ইন দিস স্কুল ফর 3 ইয়ার্স। এরপরে তোমার ইন্টারোগেটিভ নেগেটিভ অর্থাৎ প্রশ্নবোধক নাবোধক হলে কি করবো, হ্যাজ এর সঙ্গে সামনে আসছে যেহেতু নট যুক্ত করে দেবো, হ্যাজ নট হি বিন রিডিং ইন দিস স্কুল ফর 3 ইয়ার্স। আশা করি তোমরা বুঝতেছো, না বুঝলে অবশ্যই কমেন্ট করে জানাবা। আর টেন্সটা কিন্তু দেখো আমি প্রত্যেকটায় একই স্ট্রাকচারে রাখছি আর কি, প্রত্যেকটা টেন্সটা, যে প্রথমে আমি তাদের সংজ্ঞা দিচ্ছি, মানে কাকে বলে দিচ্ছি, চেনার উপায় দিচ্ছি, গঠন দিচ্ছি, এরপরে কিছু উদাহরণ দিচ্ছি এবং উদাহরণগুলোকে তোমার নেগেটিভ ইন্টারোগেটিভ করে দিচ্ছি। এখন তুমি একটা জিনিস লক্ষ্য করবা যে সামনের টেস্টগুলোতে দেখবা যে সবকিছু ঠিক থাকতেছে, শুধু এই সাহায্যকারী ভাবগুলো আমার চেঞ্জ হচ্ছে, আর হচ্ছে বাকি এমনি সবকিছু আগের মতোই থাকতেছে। আর ইন্টারোগেটিভ নেগেটিভ সব টেন্সে কিন্তু এই একই করার নিয়ম, আমি সামনে তোমাদেরকে গঠনটা দিয়ে দিছি। তো এখন আমরা পরের টেন্সে যাব। তো এখন আমরা পরের টেন্সে যাব। পরের টেন্স আমাদের কিন্তু প্রেজেন্ট টেন্স কমপ্লিট, এখন আমরা যাব পাস্ট টেন্সে। তাহলে পাস্ট টেন্সের কি শুরুতে পাস্ট ইনডেফিনিট থাকবে। দেখো পাস্ট ইনডেফিনিট টেন্স এটাকে আবার সিম্পল পাস্ট টেন্সও বলা হয়। অতীতকালে কোনো কাজ হয়েছিল এরূপ বোঝালে তাকে পাস্ট ইনডেফিনিট টেন্স বলে। অর্থাৎ একটা কাজ আমার অতীতে হয়েছে এরূপ বোঝালে সেটাকে আমি বলবো পাস্ট ইনডেফিনিট টেন্স। চিনবা কিভাবে, বাংলা বাক্যের ক্রিয়া শেষে ল, লাম, ত, তাম, তে, তেন, ছিল অথবা ছিলাম থাকলে সাধারণত কি হয়, পাস্ট টেন্স হয়, অর্থাৎ পাস্ট ইনডেফিনিট টেন্স হয়। গঠন কি, সাবজেক্ট বসবে, তারপরে ভার্বের পাস্ট ফর্ম বসবে অর্থাৎ ভি টু ফর্মটা, এরপরে হচ্ছে অবজেক্ট বসবে। এখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাহায্যকারী ভাব হিসাবে কি বসে, ডিড বসে, এরা মাথায় রাখবা। এখন উদাহরণে যাই। সে স্কুলে গিয়েছিল, এখন দেখো কি আছে এখানে, ছিল আছে না, তাহলে এটা কি অতীতে সে গিয়েছিল, তাহলে এটা আমার পাস্ট ইনডিফিনিট টেন্স। আর পাস্ট ইনডিফিনিট টেন্স আমি বুঝে পাইলাম, এখন এটাকে আমাকে ইংরেজি করতে হবে। ইংরেজির গঠন কি ছিল, প্রথমে সাবজেক্টটা বসাবো, তাহলে সাবজেক্ট এখানে সে হি বসাইলাম, তারপরে কি কথায় ভার্ব বসবে, ভার্ব কি গিয়েছিল অর্থাৎ যাওয়া, যাওয়া ইংরেজি কি গো, এখন গো এর আমার তো এখানে পাস্ট ফর্ম বসাতে হবে, গো এর পাস্ট ফর্ম আবার কি ওয়েন্ট, তাহলে হি ওয়েন্ট কোথায় গিয়েছিল, স্কুলে, টু স্কুল, তাহলে সেই স্কুলে গিয়েছিল এর ইংরেজি হবে কি, হি ওয়েন্ট টু স্কুল। এরপরে এটাকে যদি আমরা না বোধক করি অর্থাৎ নেগেটিভ করি তখন আমাকে সাহায্যকারী ভাবে নিয়ে আসতে হবে। আর প্রেজেন্ট পাস্ট কন্টিনিউয়াস টেন্সের সাহায্যকারী ভাব হিসেবে কি বসে, ডিড বসে, তাহলে এখানে আমি ডিড নিয়ে আসবো, সাবজেক্ট বসাবো, এরপরে সাহায্যকারী ভাব বসাবো, হি ডিড, তারপর হচ্ছে কি যেটা নট বসাবো আর কি, নট, তারপর এই যে দেখো এর ওয়েন্ট ছিল না, এখানে আমরা গো দিলাম। এখন দেখো ডিড হচ্ছে পাস্ট ফর্ম, এটা মাথায় রাখবা, সেজন্য এখানে আরেকটা পাস্ট ফর্ম দেওয়ার দরকার নাই, তখন আমরা কি ওয়েন্টের জায়গায় গো বসেছি, হি ডিড নট গো টু স্কুল। প্রশ্নবোধক হলে কি হবে, ডিডটা শুধু সামনে আসবে, ডিড হি গো টু স্কুল। তারপর প্রশ্নবোধক নাবোধক হলে ডিডটা যেহেতু সামনে আসে এর সঙ্গে একটা শুধু নট যুক্ত করে দিবা, তাইলে হয়ে যাবে ডিড নট হি গো টু স্কুল। এরপর আরেকটা উদাহরণ দেওয়া আছে, উদাহরণটা তোমরা একটু দেখে নিবা। এরপর হচ্ছে আমাদের পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্স কি, দেখো অতীতকালে কোনো কাজ কিছুক্ষণ সময় ধরে চলেছিল বোঝালে তাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলা হয়। অর্থাৎ একটা কাজ অতীতে, দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াসে কি বর্তমানকালে একটা কাজ চলমান থাকবে, আর পাস্ট কন্টিনিউয়াস টেন্স কি অতীতকালে একটা কাজ চলমান ছিল, তাহলে সেটাকে তুমি বলবা কি পাস্ট কন্টিনিউয়াস টেন্স। চিনবা কিভাবে, বাংলা বাক্যের ক্রিয়া শেষে তে ছিলাম বাবা, তে ছিল বাবা, তে ছিলে, তে ছিলেন ইত্যাদি থাকে। এখন গঠন কি, প্রথমে সাবজেক্ট বসাবা, এরপরে ওয়াজ অথবা ওয়্যার তুমি সাহায্যকারী হিসেবে নিয়ে আসবা, এরপরে ভার্ব নিয়ে আসবা, এরপরে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করে অবজেক্ট করবা। এখন এখানে দেখো সাবজেক্ট ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার হলে এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ওয়াজ বসে, অর্থাৎ আই এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে ওয়াজ বসে, বাকি অন্যান্য সব ক্ষেত্রে ওয়্যার বসে। এখন তোমরা একটা জিনিস লক্ষ্য করো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আর পাস্ট কন্টিনিউয়াস টেন্স এখানে তেমন কিন্তু কোনো পার্থক্য নাই, শুধু সাহায্যকারী ভার্বের জায়গায় পার্থক্য হচ্ছে এবং চেনার উপায়টাতে। তাহলে এখন আমরা উদাহরণে যাই। উদাহরণে কি বলা আছে, আমি ফুটবল খেলিতে ছিলাম, তাহলে এখানে যে ছিলাম আছে, তে ছিলাম আছে, তাহলে আমি বুঝে ফেলবো এটা কোন টেন্স আছে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স আছে। আর তেছে থাকলে কি হইতো, বা ধরো যদি বলা থাকতো যে তারা ফুটবল খেলিতেছে, তেছে বলা থাকলে কিন্তু প্রেজেন্ট, এটা মাথায় রাখবা। আর এখানে যেহেতু তে ছিলাম আছে তাহলে পাস্ট কন্টিনিউয়াস। এখন পাস্ট কন্টিনিউয়াস এর গঠনে তুমি করো এটা, প্রথমে কি বসবে, সাবজেক্ট বসবে, সাবজেক্ট কি আই, তারপরে কি আসবে সাহায্যকারী ভার্ব আই এর সঙ্গে ওয়াজ আসবে, তারপর ভার্ব কি প্লে, প্লে এর সঙ্গে আইএনজি যুক্ত হবে, প্লেইং, তারপর হচ্ছে খেলা ইংরেজি কি ফুটবল, এই মানে ফুটবল ইংরেজি ফুটবল, ফুটবল বসে গেল, তাহলে আই ওয়াজ প্লেইং ফুটবল। এখন এটাকে নেগেটিভ করলে কি করবা, শুধু ওয়াজ আছে না, ওয়াজের পরে একটা নোট নিবা, বাকি সব এখানে আগের মতো থাকবে। প্রশ্নবোধক করলে কি করবা, এই যে ওয়াজ আছে ওয়াজটাকে সামনে নিবা, ওয়াজ এ প্লেইং ফুটবল। আর প্রশ্নবোধক নাবোধক করলে ওয়াজটাকে সামনে নিবা এবং এর সঙ্গে নোট যুক্ত করবা, ওয়াজন্ট আই প্লেইং ফুটবল। তাহলে এটা কিন্তু খুবই সহজ আছে। তো আমরা বাকি যে আরেকটা উদাহরণ দেওয়া আছে এটা একটু দেখে নিবা।
এরপরে আমাদের কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট টেন্স। এরপর হচ্ছে আমাদের পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্স কি? দেখো, অতীতকালে দুটি কাজের মধ্যে যে কাজটি অপেক্ষাকৃত আগে শেষ হয়েছিল সেটি হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, আর যে কাজটি পরে শেষ হয়েছিল সেটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স। অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্সে তুমি দুইটা জিনিস পাবা। একটা হচ্ছে কি, সেখানে অতীতে দুইটা কাজ হবে। অতীতে কয়টা কাজ হবে? দুইটা কাজ হবে। একটা কাজ কি হবে? অপেক্ষাকৃত আগে শেষ হবে, এবং একটা কাজ একটু তাহলে পরে শেষ হবে। এটা বোঝা যাচ্ছে? এখন যেই কাজটা আগে শেষ হবে সেটা কি কোন টেন্সে হবে তখন? পাস্ট পারফেক্ট টেন্সে। আর যে কাজটা পরে শেষ হবে সেটা হচ্ছে কোন টেন্সে? পাস্ট ইনডেফিনিট টেন্সে। এই জিনিসটা একটু মাথায় রাখবা পারফেক্টলি। যে কাজটা আগে শেষ হয় সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট, যে কাজটা পরে শেষ হয় সেটা হচ্ছে কি? পাস্ট ইনডেফিনিট। এখন দেখো, এমনিতে যদি আমি বলি পারফেক্ট টেন্সের গঠন কি? গঠন হচ্ছে তোমার প্রথমে সাবজেক্ট বসবে, এরপরে সাহায্যকারী ভাব হিসেবে হেড বসবে, এরপরে ভার্ব বসে এবং ভার্বের ভি3 অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্মটা বসবে, এরপরে অবজেক্ট বসবে। যেমন সে গত সপ্তাহে কাজটি করেছিল, তাহলে হি, তারপর সাবজেক্ট হি, তারপর হচ্ছে কি হ্যাড আসবে, হ্যাড। কাজ সম্পন্ন বলতে কি? কমপ্লিট, কমপ্লিটের পাস্ট পার্টিসিপল ফর্ম কি? কমপ্লিটেড। কি করছিল? দ্য ওয়ার্ক অফ এ লাস্ট উইক। বুঝাইছো? কিন্তু এই যে এই টেন্স দিয়ে কিছু সেন্টেন্স আর কি বেশি হয়, সেটা হচ্ছে কি, যেমন দেখো, এই যে ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল, বা ডাক্তার আসিবার পরে রোগীটি মারা গেল, এই ধরনের সেন্টেন্স গুলা, এই ধরনের সেন্টেন্স গুলো আবার তোমরা একটু ভয় পাও, মানে যে এইগুলা তোমাদের একটু কঠিন লাগে। এগুলা কিন্তু কঠিন কিছু নেই, এগুলা কিন্তু একদম সহজ। দেখো সেন্টেন্সটা দেখো কি বলেছে, ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল। এখানে এই যে পূর্বে অথবা পরে, এই টার্ম দুইটা তুমি খুঁজে পাবা, অর্থাৎ আফটার অথবা বিফোর। এখন দেখো কেন খুঁজে পাবা, কারণ দেখো এখানে কি বলা ছিল তোমার, যে দুইটা কাজ হবে এবং দুইটার ভিতরে একটা আগে শেষ হবে, একটা পরে শেষ হবে। এখন দেখো এখানে দুইটা কাজ আছে না, একটা কি ডাক্তার আসছে, একটা হচ্ছে রোগীটা মারা গেছে। তাহলে এখন বলো কোনটা কাজ আগে হচ্ছে এখানে? বলো। তাহলে রোগীটা আগে মারা গেছে, যে বোঝা যাচ্ছে যে আগে, দেখো ডাক্তার আসার আগেই রোগীটা মারা গেছে। তাহলে রোগী মারা গেছে, এটা তোমার কাজটা আগে হয়েছে। তার মানে এই যে রোগীটা মারা গেল, এই জিনিসটাকে তোমাকে করতে হবে কোন টেন্সে? পাস্ট পারফেক্ট টেন্সে। আর তাহলে আরেকটা যেটা থাকবে, যেটা কাজ পরে হয়েছে, মানে রোগীটা মারা গেছে তারপরে তো ডাক্তার আসে, তাহলে এটা কোন টেন্সে হবে? এটা হবে আবার পাস্ট ইনডিফিনিট টেন্সে। তাহলে আগে তুমি কি করবা, দুইটা কাজ যে ছিল ওই দুইটা কাজকে তুমি দেখবা, ইন্ডিকেট করবা, করার পরে দেখবা যে যেটা কাজ আগে হয়েছে এবং মানে কোনটা কাজ আগে হয়েছে এবং কোনটা কাজ পরে হয়েছে। এরপর যেটা কাজ আগে হয়েছে ওটা কি করবে? পাস্ট পারফেক্ট টেন্স। আর যেটা কাজ পরে হয়েছে ওটা কি করবে? পাস্ট ইনডিফিনিট টেন্স। এখন দেখো আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে শুধু, যে আফটার এর পরে পাস্ট পারফেক্ট টেন্স হয় এবং এবং পূর্বে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। আর বিফোর এর পূর্বে হয় পাস্ট পারফেক্ট টেন্স এবং পরে হয় পাস্ট ইনডিফিনিট টেন্স। এখন দেখো আফটার মানে কি? পরে। তাহলে যখন আমি আফটার বসাবো, আফটার এর পরে আমাকে পাস্ট পারফেক্ট টেন্সটা বসাইতে হবে। আর বিফোর মানে কি? আগে। আর তাহলে যখন আমি বিফোর বসাবো তখন এর আগে আমি পাস্ট পারফেক্ট টেন্সটাকে বসাবো। তাহলে বিফোর এর পরে কোন টেন্স বসবে? পাস্ট ইনডিফিনিট টেন্সটা। আর আফটার এর পরে কোন টেন্স বসবে? পাস্ট পারফেক্ট। আগে বসবে কি? পাস্ট ইনডিফিনিট। এটা একটু মাথায় রাখবে, এই যে এই দুইটা জিনিস আর এই লাইনটা, এই তিনটা জিনিস যদি তুমি মনে রাখো তাহলে এই ধরনের সেন্টেন্স গুলো তোমার কাছে কিছুই না। যেমন আমি বললাম ডাক্তার আসিবার পূর্বে তাহলে রোগীটি মারা গেল, তাহলে আমি বুঝলাম কি এটা হবে কোন টেন্সে? পাস্ট পারফেক্ট টেন্সে। এখন দেখো পূর্বে আছে, পূর্বে মানে কি? বিফোর। তাহলে বিফোর এর আগে বসে কোন টেন্স? একটু আগে আমরা এখানে বললাম বিফোর এর পূর্বে বসে পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে পাস্ট পারফেক্ট টেন্সটাকে আমাকে আগে লিখতে হবে। তাহলে এটা কি? রোগীটা মারা গেলে পাস্ট পারফেক্ট টেন্স কি? দ্য পেশেন্ট হ্যাড ডাইড। এটা আমার পাস্ট পারফেক্ট টেন্স হয়ে গেল। দেখো হ্যাড দিছি, ভার্বের ভিতরে দিছি। তারপর পূর্বে কি? বিফোর। এখন ডাক্তার আসা ইংরেজি কি? ইজ দ্য ডক্টর ক্যাম। এটাকে আমি ইনডেফিনিটে করছি, পাস্ট ইনডেফিনিট। বুঝতে পারছো? এইভাবে ডাক্তার আসিবার পরে রোগীটি মারা গেল, পরে বলছে। তাহলে দ্য পেশ আফটার আছে, আফটারের পরে বসাইতে হবে আমাকে পাস্ট পারফেক্ট টেন্সটাকে। আর আগে বসাইতে হবে আমাকে কোন টেন্স? পাস্ট ইনডেফিনিট। এখানে পাস্ট ইনডেফিনিট কোনটা বলো তো? এই যে পরে রোগীটা মারা গেছে, তাহলে এটা পাস্ট ইনডেফিনিট, অর্থাৎ এর কাজ পরে হয়েছে। তাহলে দ্য পেশেন্ট ডাইড, পাস্ট ইনডেফিনিটে বসাইলাম, আফটার বসাইলাম, তাহলে দ্য ডক্টর হ্যাড কাম। খুবই সহজ, খুবই সহজ একদম। তোমরা একটু ভালো মতো এটা, মানে এই যে এটা লাইন আর এই দুইটা জিনিস মুখস্থ রাখলে তুমি কিন্তু এটা পারবা। এরপর হচ্ছে তোমাদের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। অতীতকালে কোনো কাজ ধরে থেকে হয়েছিল বোঝালে, মানে অতীতকালে কোনো কাজ, যে ওই যে এখানে একটু মিস আছে, অতীতকালে ধরে নয়, তোমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কি বলছিলা, যে একটা কাজ আমার অতীতে শুরু হয়েছে বর্তমান পর্যন্ত চলতে আছে। এখন পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে কি হবে? একটা কাজ অতীতে শুরু হবে, অতীতে কিছু সময় ধরে চলবে। অর্থাৎ এই যে অতীতকালে কোনো কাজ এখানে কিছু সময় থেকে বা ধরে হয়েছিল বোঝালে তাকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে।
চিনবা কিভাবে? যে বাংলা বাক্যের ক্রিয়া শেষে তে ছিল, তে ছিলে, তে ছিলেন থাকবে এবং ওই যে সময়ের কথা উল্লেখ থাকবে। ধরে যাব তো থাকবে, সময়ের কথা থাকবে এবং তে ছিল, তে ছিলে, তে ছিলেন থাকবে। অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মতোই, শুধু কি এখানে তে ছিল, তে ছিলেন, তে ছিলাম হবে। গঠন কি দেখো, প্রথমে সাবজেক্ট নিবা, এরপরে সাহায্যকারী ভাব হিসেবে আসবে কি তোমার হ্যাড বিন, এরপরে ভার্বটাকে বসাবা, এরপরে আইএনজি যুক্ত করবা, এরপরে অবজেক্ট বসাবা, এরপরে সিন্স অথবা ফর, এরপরে টাইম। অর্থাৎ দেখো ওইটার মতোই গঠন, শুধু চেঞ্জ হচ্ছে আমার কি, ওখানে ছিল হ্যাড বিন হ্যাজ বিন আর এখানে হচ্ছে হ্যাড বিন। এটা মাথায় রাখিও। তাহলে এটা গঠন দেখো উদাহরণে যাই, যেমন তারা 2 ঘন্টা যাবৎ পড়তেছিল, অর্থাৎ আগেই তারা 2 ঘন্টা থেকে পড়তেছিল। তাহলে যাবৎ বলা আছে, যাবৎ থাকলে ফর। এখন দেখো তারা ইংরেজিতে সাহায্যকারী হয়েছে এখানে হ্যাড বিন, কারণ এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে দে হ্যাড বিন কি করতেছিল, পড়তেছিল, পরে ইংরেজি রিড, এর সঙ্গে আইএনজি যুক্ত হবে, দে হ্যাড বিন রিডিং। তারপর 2 ঘন্টা যাবত যেহেতু পড়তেছিল, তাহলে যাবত বলা আছে ফর কতক্ষণ থেকে, 2 আওয়ার্স, 2 আওয়ার্স দিয়ে দেবো, শেষ। তাহলে এটাকে যখন নামবোধক করবো তাহলে কি আসবে, দে হ্যাড নট বিন আসবে। তার বাকিটা বসায় দিব, এই যে হেডের পরে শুধু নট যুক্ত হবে, বিনের পরে কিন্তু না, হ্যাড বিন নট না, হ্যাড নট বিন বসবে। আর প্রশ্নবোধক করলে কি হবে, হ্যাডটাকে শুধু সামনে নিয়ে আসবো, হ্যাড, তারপরে সাবজেক্ট দে বিন রিডিং ফর 2 আওয়ার্স। আর প্রশ্নবোধক নাবোধক করলে কি হবে, হ্যাড নট দে বিন রিডিং ফর 2 আওয়ার্স হবে। অর্থাৎ নেগেটিভ ইন্টারোগেটিভ আর ইন্টারোগেটিভ নেগেটিভ তোমাদের কাছে কিন্তু কঠিন কিন্তু লাগবে না, সহজে। কারণ কি, একই স্ট্রাকচার ফলো করে হচ্ছে, শুধু কি হচ্ছে যে নেগেটিভ হলে সাহায্যকারী ভাবের সঙ্গে নট যুক্ত হচ্ছে, প্রশ্নবোধক হলে সাহায্যকারী ভাবটা সামনে চলে আসতেছে, আর প্রশ্নবোধক নাবোধক হলে সাহায্যকারী ভাব সামনে আসে, ওটার সঙ্গে নটটা যুক্ত হচ্ছে। এখানে আরেকটা উদাহরণ দেওয়া আছে, এটা একটু করবা। যেমন সকাল হইতে বৃষ্টি হইতেছিল। এরপর হচ্ছে আমাদের ফিউচার টেন্স। আমাদের পাস্ট ইনডিফিনিট পাস্ট টেন্সও কিন্তু কমপ্লিট হয়ে গেল। ফিউচার টেন্স এটা আর একদম পানির মতো সহজ টেন্স। দেখো ফিউচার ইনডিফিনিট টেন্স কি, ভবিষ্যতে কোনো কাজ ঘটবে এর উপর চলে সেটা ফিউচার ইনডিফিনিট টেন্স। অর্থাৎ একটা কাজ আমি ভবিষ্যতে ঘটবে, আমি বললাম যে আমি কালকে পড়তে বসবো, আমি ভাত খাবো, আমি বললাম যে আমরা বিকালে ক্রিকেট খেলবো, এখানে ব আসতেছে না, যখন এগুলো আসবে তখন সেটা হচ্ছে তোমার ফিউচার ইনডিফিনিট টেন্স। চিনবা কিভাবে, বাংলা বাক্যের ক্রিয়া শেষে বে, ব, বা, বি, বেন ইত্যাদি থাকে। যেমন আমি কাজটি করব, ব আছে না, ডাইরেক্ট তুমি বুঝে ফেলবে এটা কোন টেন্স আছে, ফিউচার ইনডিফিনিট টেন্স আছে। চেনার উপায় কি, বাংলা বাক্যের ক্রিয়া শেষে বে, ব, বা, বি, বেন থাকে এবং গঠন কি, সাবজেক্ট প্রথমে বসবে, তারপরে শেল অথবা উইল নিয়ে আসবো, এরপরে ভার্ব, এরপরে অবজেক্ট বসাবো। এখন দেখো শেল কখন বসাবো, উইল কখন বসাবো। উইল তুমি সব ক্ষেত্রে বসাইতে পারবা, অর্থাৎ যে কোনো তোমার সাবজেক্ট হোক তুমি উইল বসাইতে পারবা, কিন্তু শেল হচ্ছে আই এবং উই এর ক্ষেত্রে বসাইতে পারবা। এটা মাথায় রাখবা, আই এবং উই এর ক্ষেত্রে শুধু শেল বসাইতে পারবা, আর কিন্তু উইল তুমি আই উই সহ বাকি সব ক্ষেত্রেও বসাইতে পারবা। যেমন আমি কাজটি করব, তাহলে আই বসবে সাবজেক্ট, এরপরে সাহায্য হিসেবে আমরা শেল নিব, আর আই শেল করা ইংরেজি ডু, তারপর কাজ কি অবজেক্ট যেটা আছে বসাই দিব, ডু দা ওয়ার্ক, আই শেল ডু দা ওয়ার্ক। তাহলে প্রশ্ন নাবোধক করলে কি হবে, আই শেল নট ডু দা ওয়ার্ক। প্রশ্নবোধক করলে হবে শেল আই ডু দা ওয়ার্ক। আর প্রশ্নবোধক নাবোধক করলে হবে এই যে শেলের সঙ্গে নট যুক্ত সংক্ষেপে দিছি, এটাকে বলা হয় শান্ট, শান্ট আই ডু দা ওয়ার্ক। এরপর হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এখন দেখো ফিউচার কন্টিনিউয়াস টেন্স কি, যে ভবিষ্যৎকালে কোনো কাজ চলতে থাকবে এরূপ বোঝালে তাকে ফিউচার কন্টিনিউয়াস টেন্স বলে। অর্থাৎ একটা কাজ ভবিষ্যতে চলতে থাকবে এরূপ বোঝালে তাকে ফিউচার কন্টিনিউয়াস টেন্স আমি বলবো। যেমন আমি যদি বলি যে তারা কাজটি করতে থাকবে, অর্থাৎ তাদের কাজটা চলমান থাকবে, কখন, ভবিষ্যতে। চিনবা কিভাবে, যে বাংলা বাক্যের ক্রিয়া শেষে তুমি কি পাবা, তে থাকিব, তে থাকিবে, তে থাকিবা, তে থাকিবেন। তে থাকিব, তে থাকিবে, তে থাকিবা, তে থাকিবেন, এগুলা তুমি খুঁজে পাবা। গঠন কি, তোমার প্রথমে সাবজেক্ট বসবে, এরপরে এখানে সাহায্যকারী ভাব হিসেবে আসবে শেল বি অথবা উইল বি, এরপরে ভার্ব বসাবা, ভার্বের সঙ্গে আইনজি যুক্ত করবা, এরপরে অবজেক্টটাকে বসাবা। যেমন আমি তারা কাজটি করতে থাকবে, যে তে থাকবে, এইটা দেখে তুমি চিনবা কি যেটা আমার ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তাহলে গঠন কি হবে দেখো, মানে নিচে যখন করব সাবজেক্ট দে বসাবো, এরপরে দে এর সঙ্গে উইল আসবে, দে উইল বি আসবে, তারপর হচ্ছে কাজ ভার্ব আসবে, ভার্ব কি ডু, ডু এর সঙ্গে কি হবে, আইএনজি যুক্ত হবে, তারপরে কি করে কাজ করবে, দা ওয়ার্ক। তাহলে দে উইল বি ডুইং দা ওয়ার্ক। প্রশ্ন নাবোধক করলে কি হবে, দে উইল নট বি হবে, উইলের পরে নট দিয়ে বি বসাবো, এই যে দে উইল, এই যে এখানে একটা নট উঠে নাই, নটটা কিন্তু এখানে বসবে, দে উইল, এই যে এখানে নট হবে, দে উইল নট বি ডুইং দা ওয়ার্ক। আর প্রশ্নবোধক হলে কি হবে, উইল দে বি ডুইং দা ওয়ার্ক। প্রশ্নবোধক নাবোধক হলে কি হবে, ওন্ট দে বি ডুইং দা ওয়ার্ক। এখানে আরেকটা উদাহরণ দেওয়া আছে, উদাহরণটা তোমরা দেখে নিবা। এরপরে দেখো ফিউচার পারফেক্ট টেন্স।
ফিউচার পারফেক্ট টেন্স কি, যে ভবিষ্যৎকালে কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো কাজ হয়ে যাবে বোঝালে, বা দুটি কাজের মধ্যে একটি কাজ আগে হবে বোঝালে ফিউচার পারফেক্ট টেন্স হয়। অর্থাৎ ওই যে আমরা একটু বললাম পাস্ট পারফেক্ট টেন্স, ওটার মতোই, যে দুইটা কাজ ভবিষ্যতে হবে, একটা কাজ যেটা কাজ আগে হবে সেটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স, আর যেটা কাজ কিন্তু পরে হবে এটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স। আর হচ্ছে এমনি তো কেমনে বুঝবা, যখন একটা কাজ দেখবা যে তুমি কোনো নির্দিষ্ট সময়ের ভিতরে কাজটা ভবিষ্যতে আমার হয়ে যাবে এরকম বোঝাচ্ছে, তখন তুমি সেটাকে ফিউচার পারফেক্ট টেন্স করবা। এটা হচ্ছে একটা। আর যখন দুইটা কাজ থাকবে, একটা কাজ আগে হবে একটা কাজ পরে হবে, তখনও সেটাকে ফিউচার পারফেক্ট টেন্স করবা। তাহলে যে কাজটা তোমার এই যে আগে হবে সেটা কোন টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স। আর যে কাজটা পরে হবে সেটা কোন টেন্স, ফিউচার না সিম্পল প্রেজেন্ট টেন্স অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখন তোমার এখানেও বিফোর আফটারের কাজ চলে আসছে। বিফোর আগে হয় তাহলে কোন টেন্স হবে এখানে, বিফোর এর আগে হবে পারফেক্ট টেন্সটা আর পরে হবে প্রেজেন্ট টেন্সটা, আর আফটারের পরে হবে পারফেক্ট টেন্সটা, আগে হবে প্রেজেন্ট টেন্সটা। এটা একটু ওই যে আগেরটা থেকে মনে রাখবা। আর চিনার উপায় কি, বাংলা বাক্যের ক্রিয়া শেষে আ থাকিব, আ থাকিবা, আ থাকিবা, আ থাকিবে, আ থাকিবেন থাকবে। যেমন বাবা আসার আগে আমি কাজটি করিয়া থাকিব। এই যে দেখো একটা নির্দিষ্ট সময় বলা আছে না যে আগে বাবা আসবে তারপর আমি কাজটা করিয়া থাকিব, তাহলে কি হবে, আই শেল হ্যাভ, সাহায্যকারী ভাইয়ের সঙ্গে শেল হ্যাভ আসবে, ডান দা ওয়ার্ক বিফোর মাই ফাদার কামস। এখানে তোমার গঠনটা এখানে হয়তো বা উঠে নেই, আমি গঠনটা লিখে দিচ্ছি। গঠন হচ্ছে তোমার প্রথমে সাবজেক্ট বসবে, এরপর এখানে সাহায্যকারী ভাব হিসেবে আসবে শেল হ্যাভ অথবা উইল হ্যাভ, যে কোনো একটা বসাবা। এরপরে ভার্ব আসবে, ভার্বের কিন্তু ভিতরি আসবে, তারপর অবজেক্ট আসবে। এটা হচ্ছে তোমার ফিউচার পারফেক্ট টেন্সের গঠন। তাহলে আই সাবজেক্ট বসাইছি, তারপরে কি শেল হ্যাভ সাহায্যকারী ভাব নিছি, এরপরে ডু করা ইংরেজি ডু, তাহলে ডান হবে দা ওয়ার্ক কখন করবো, বাবা আসার আগে, বিফোর মাই ফাদার কামস। এই যে আগে ছিল, এখন দেখো আগে বাবা আসবে না আগে আমি কাজটা করব, আগে আমি কাজটা করব তারপর আমার কিন্তু বাবা আসবে। তাহলে যে কাজটা আমি করব এটা আমার কোন টেন্স হবে, আগে যেটা করব এটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। তাহলে এই যে এটাকে আমি পারফেক্ট টেন্স এখানে বসাইছি, আই শ্যাল হ্যাভ ডান দা ওয়ার্ক, তারপর বিফোর বসাইছি, তারপর কি বাকি যেটা আছে যে বাবা আসা এটা হবে কোন টেন্সে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে মাই ফাদার কামস হবে। আবার দেখো আমি বিকাল 4টার মধ্যে বইটি পড়িয়া থাকিব, তাহলে কয়টার ভিতরে, 4টার মধ্যে, সময়ের কথা বলা আছে না। এখন তাহলে কি হবে এখানে, আই শ্যাল হ্যাভ ফিনিশড রিডিং দ্য বুক বাই 4 PM। অর্থাৎ তুমি এই গঠন অনুযায়ী এখানে করে ফেলবা। বাকিগুলো একটু উদাহরণগুলো দেখবা। আফটার আর বিফোর আগের মতোই, আফটার এর পরে বসবে তোমার ফিউচার পারফেক্ট টেন্স, আর হচ্ছে আফটার এর আগে বসবে সিম্পল প্রেজেন্ট টেন্স, এটা মাথায় রাখবা। বিফোরের ক্ষেত্রে বিফোরের আগে বসবে হচ্ছে তোমার সিম্পল প্রেজেন্ট সিম্পল টেন্স, আর পরে বসবে হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। এরপর হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ভবিষ্যৎকালে কোনো কাজ বা ক্রিয়া কিছু সময় ধরে বা যাবত বা কিছু সময় ধরে হতে থাকবে এরূপ বুঝালে টেন্সের অন্তর্ভুক্ত হবে। অর্থাৎ একটা কাজ ভবিষ্যতে, তোমার কাজটা ধরে নাও যে ভবিষ্যতে 2 ঘন্টা ধরে একটা কাজ চলমান থাকবে, বা 3 বছর ধরে ভবিষ্যতে একটা কাজ চলমান থাকবে। আমি যদি বলি যে আমরা কালকে 3 ঘন্টা ধরে ফুটবল খেলবো, এই যে 3 ঘন্টা ধরে আসতেছে না, এরকম সময়টা ধরে বলা থাকবে এবং যাবত এগুলা যদি বলা থাকে তাহলে তুমি বুঝবা এটা কোন টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স। এটা গঠন কি, মানে চেনার উপায়টা কি, আগে দেখো যে আগে ধরে যাবত হইতে থেকে এগুলা থাকবেই, এবং বাংলা বাক্যের যে ভার্ব আছে ভার্বের শেষে তে থাকিব, তে থাকিবে, তে থাকিবেন থাকে। গঠন হচ্ছে সাবজেক্ট বসে, এরপরে সাহায্যকারী ভাব হিসেবে আসে কি শেল হ্যাভ অথবা উইল হ্যাভ, এর সঙ্গে আবার বিন যুক্ত হবে, শেল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন। এরপরে ভার্ব বসাবো, ভার্বের সঙ্গে আইএনজি করব, তারপর হচ্ছে অবজেক্ট বসায় সিন্স অথবা ফর বসায় টাইম বসাবো। অর্থাৎ প্রত্যেকটা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স একই গঠন, শুধু সাহায্যকারী ভাবটা তোমার চেঞ্জ হবে। এবং তারা 7 দিন ধরে কাজটি করতে থাকবে, দেখছো এটা কাজটা ভবিষ্যতে তারা 7 দিন ধরে করবে। তাহলে এখানে দে উইল হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 7 days ছিল, দে হইল দের সঙ্গে সাহায্যকারী ভাব হিসেবে আসে কি উইল হ্যাভ বিন, এরপরে ভার্ব কি ডু, ডু এর সঙ্গে আইনজি যুক্ত ডুইং, তারপর কি কাজ দ্য ওয়ার্ক, তারপর সিন্স অথবা ফর, এখানে ফর বসবে যেহেতু ধরে বলা আছে। এরপরে কতদিন, সময়ের কথা বলা আছে 7 দিন, তাহলে 7 days। নেগেটিভ করলে কি হবে, উইল নট হ্যাভ বিন হবে। প্রশ্নবোধক করলে কি হবে, উইলটা সামনে আসে, তারপরে দে, তারপরে হ্যাভ বিনটা বসাবো। উইল দে হ্যাভ বি, মানে উইল হ্যাভ বিনটা সামনে নিয়ে আসবো না, শুধু উইলটা কিন্তু নিয়ে আসবো। এরপরে প্রশ্নবোধক নাবোধক হইলে সামনে উইল এর সঙ্গে নট যুক্ত করলে হয় এটা ওন্ট, তাহলে ওন্ট দে হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 7 days। এখানে আরেকটা উদাহরণ দেওয়া আছে, এটা করে ফেলবা। এখন দেখো তোমাদের টেন্স কিন্তু এখানেই শেষ হইলো। এখন তুমি একটা জিনিস লক্ষ্য করো, প্রত্যেকটা শুধু কন্টিনিউয়াস টেন্সে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হচ্ছে, পারফেক্ট টেন্সে ভার্বের সঙ্গে ভি3 যুক্ত হচ্ছে, আর পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কি হচ্ছে, ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হচ্ছে, আর মাঝখানে এগুলা শুধু চেঞ্জ হচ্ছে কি সাহায্যকারী ভার্বগুলা। এখন তোমার টেন্সের কি মনে রাখতে হবে,
তোমাকে টেন্সের বেশি কিছু মনে রাখতে হবে না, শুধু মনে রাখতে হবে কি যে টেন্সের চিনার উপায়টা, একটা বাংলা বাক্য দেখে যাতে তুমি বুঝতে পারো এটা কোন টেন্সে আছে, বা টেন্সের চিনার উপায়টা আর এই যে গঠনটা, এই দুইটা জিনিস যদি তুমি মুখস্থ রাখতে পারো তাহলে তোমাকে টেন্সে কেউ আটকাতে পারবে না। কারণ তুমি দেখো প্রত্যেকটা সেন্টেন্স কিন্তু গঠন অনুযায়ী হচ্ছে। তুমি এমনিতেও যখন দেখবা যে শেল হ্যাভ বিন, একটা ধরো ইংরেজি বাক্য দেখলা, তাহলে চিনবা কিভাবে এটা কোন টেন্স আছে, দেখলা কি বাক্যটাতে বলা আছে শেল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন বলা আছে, তাহলে তুমি তো বুঝে ফেলবা যেটা কোন টেন্স, এটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কারণ কি এই শেল হ্যাভ বিন ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ছাড়া অন্য কোনো টেন্সের কি সাহায্যকারী ভাব না, শুধুমাত্র ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সাহায্যকারী ভাব শেল হ্যাভ বিন। তার মানে শেল হ্যাভ বিন আছে, এটা কোন টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে তুমি চিনতে পারবা। অর্থাৎ এমন না যে তোমার টেন্সের এই এই যে মানে একটা সাহায্যকারী ভাব বিভিন্ন টেন্স আছে, প্রত্যেকটা টেন্সের কিন্তু সাহায্যকারী ভাব আলাদা আলাদা, কাজেই তুমি প্রত্যেকটা টেন্সকে আলাদা আলাদাভাবে চিনতে পারবা। আর মাঝখানে কি যে প্রেজেন্ট যে ইনডিফিনিট টেন্স আছে আর পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, এই দুইটাতে হাবোধক বাক্যে সাহায্যকারী ভাব থাকে না, এটা তো তুমি চিনতে পারবা এমনিতেই। কারণ কি যখন পাস্ট ইনডিফিনিট টেন্সে কি হাবোধক বাক্যে কি হয়, সাহায্যকারী ভাব না থাকলেও কি হয়, ভার্বের ভি টু হয়। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ওটা তো এমনিতে তাহলে বুঝা পাবা। এখন তাহলে তোমাদের কাজ কি, যে গঠনটা মুখস্থ রাখবা আর হচ্ছে তোমার এই যে চিনার উপায়টা মুখস্থ রাখবা, আর টেন্স যত পারবা একটু প্র্যাকটিস করবা। এখন এই ক্লাসটা যদি তুমি করে থাকো তাহলে কিন্তু তোমার অলরেডি টেন্স কমপ্লিট হয়ে গেছে। এখন তোমার যদি প্রথমবার বুঝতে অসুবিধা হয় তাহলে ক্লাসটা শুরু দরকার হলে আবার শুরু থেকে করো। আর ক্লাস কিন্তু স্পিড বাড়ায় করবা না, একদম সুন্দরভাবে করবা, একদম বসবা খাতা কলম নিয়ে বসবা। ধরো ক্লাসটা তুমি করতেছো, করতে করতে এই যে এই উদাহরণটা আছে, আমি তো এটা তোমাকে করে দিলাম, এটা কিন্তু করে দিলাম না, তুমি কি করলা, একটু পজ করো ভিডিওটা, করার পরে এই যে এই বাংলা বাক্যটা লেখো, লেখার পরে এটাকে তুমি নিজে নিজে ইংরেজি করো, ইংরেজি করার পর ওটাকে নাবোধক করো, প্রশ্নবোধক করো, তারপর প্রশ্নবোধক নাবোধক করো। তাহলে তোমার এভাবে চর্চা করলে টেন্সটা হয়ে যাবে। আর মাঝে মধ্যে একটু চর্চায় রাখবা, তাহলে ভুলবা না। এই এই এক টেন্স মনে করো ক্লাস 6 এর বাচ্চাও করে, 7 এর বাচ্চাও করে, 8 এর বাচ্চাও করে, 9 এর বাচ্চাও করে, তাহলে মানে 10 এ উঠেও টেন্স করে। এক টেন্স কেন করতে হবে বারবার, তুমি একবার টেন্স ভালো মতো বুঝবা তাহলে আর কিন্তু কিছু লাগবে না। আর আমি তোমরা তো ক্লাসটা দেখে বুঝতে পারলে হয়তো বা যে খুবই কিন্তু শর্ট সময়ে আমি টেন্সটা করে দিলাম, এবং কি যে কোনো তেমন যে কঠিন ভাবে দিছি এমন না, একদম সহজ ভাবে দিছি। প্রত্যেকটা পাতায় দেখো একই টাইপ করে আমি সাজাইছি। ক্লাসটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবা। আজকের মতো এখানে শেষ করতেছি। আর ভিডিওটা ভালো লাগলে একটা ভিডিওতে লাইক দিবা, আর হচ্ছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা। তো আজকে এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।